রসায়ন বন্ধু চ্যানেলে স্বাগত। আগের ক্লাসে আমরা অ্যালডিহাইড কিটোনের বিভিন্ন বিক্রিয়া নিয়ে কথা বলেছি। আজকে আমরা আরও কিছু ইম্পর্ট্যান্ট বেশ গুরুত্বপূর্ণ কিছু বিক্রিয়া নিয়ে কথা বলবো। আমরা প্রথমে অ্যালডিহাইড কিটোনের জারণ বিক্রিয়া নিয়ে কথা বলবো। জারণ বিক্রিয়া এবং এই জারণ বিক্রিয়াটা আমরা আলাদা করে অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে দেখব। অ্যালডিহাইডের জারণ, অ্যালডিহাইডের জারণ ঘটানো হয় যে জারক পদার্থগুলো দিয়ে। সেই জারক পদার্থগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। যে সমস্ত জারক পদার্থ দিয়ে অ্যালডিহাইডের জারণ ঘটানো হয়, যেমন আম্লিক ক্যামনোফর অর্থাৎ K2Cr2O7+H2SO4 বা ক্যামেনোফর, এরা হলো তীব্র জারক পদার্থ। এই সমস্ত জারক পদার্থ দিয়ে আমরা জারণ ঘটাতে পারি। যে জারক পদার্থগুলো মনে রাখার সুবিধা, যেমন আবার ব্রোমিন জল হতে পারে, ব্রোমিন জল, অথবা সিলভার আয়ন হতে পারে, অথবা কপার আয়ন হতে পারে। এরা হলো মৃদু জারক পদার্থ। এই সমস্ত জারক পদার্থ দিয়ে আমরা অ্যালডিহাইডের জারণ ক্রিয়া সম্পন্ন করি। আর মনে রাখবে, অ্যালডিহাইডের জারণ ক্রিয়া, অ্যালডিহাইডকে জারিত করলে যে চেঞ্জ যেই জায়গাটা হয় সেটা হলো CHO গ্রুপটা COOH গ্রুপে, অ্যাসিড গ্রুপে জারিত হবে। এই হলো চেঞ্জ হবে যেই জায়গাটা, CHO গ্রুপ COOH গ্রুপে জারিত হয়। আমরা আবার যেমন দেখি, যদি CH3 CHO একে এর মধ্যে যে কোনো একটা জারক পদার্থ দিয়ে যদি জারিত করা যায়, যেমন K2Cr2O7+H2SO4, তাহলে কি হবে? এই CHO গ্রুপটা COOH-এ জারিত হয়। মনে থাকবে? এক্ষেত্রে কিন্তু এই জারণের ক্ষেত্রে মনে রাখবে কার্বন সংখ্যাটার চেঞ্জ হয় না, কার্বন সংখ্যা একই থাকে। মনে থাকবে, কার্বন সংখ্যা একই থাকে। যেমন আমরা যদি বলি HCHO ফর্মালডিহাইড, তাহলে ফর্মালডিহাইডকে যদি জারিত করা যায়, যেমন ক্যামেনোফর, ক্ষারীয় ক্যামেনোফর দিয়ে, তাহলে CHO গ্রুপটা অ্যাসিড গ্রুপে জারিত হবে। বোঝা গেছে? এইভাবে অ্যাসিড গ্রুপে জারিত হবে। এই হলো অ্যালডিহাইডের জারণ। খুব সহজ আছে, বোঝা গেছে? আমরা যদি বেনজালডিহাইডের জারণটার কথা দেখি, বেনজালডিহাইড, তাহলে কি হবে? বেনজালডিহাইড, এই মনে রাখবে এটার নাম বেনজালডিহাইড। আর এই বেনজালডিহাইডকে যদি জারিত করা যায় তাহলে কি হবে? K2Cr2O7+H2SO4 দিয়ে যদি জারিত করা যায়, তাহলে CHO গ্রুপটা COOH গ্রুপে জারিত হবে এবং বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। বেনজোয়িক অ্যাসিড, ঠিক আছে? এছাড়াও বেনজোয়িক অ্যাসিডের একটা বায়বীয় জারণ দেখবে। বায়বীয় জারণ মনে রাখ, বাতাসের অক্সিজেন দ্বারা বেনজালডিহাইড জারিত হয়। বেনজালডিহাইড বায়ুর O2 দ্বারা প্রথমে পারবেনজোয়িক অ্যাসিডে জারিত হয়। পারবেনজোয়িক অ্যাসিড, এই পারবেনজোয়িক অ্যাসিডে জারিত হয়। পারবেনজোয়িক অ্যাসিড, ঠিক আছে? পরে এই পারবেনজোয়িক অ্যাসিড আবার বেনজালডিহাইড দ্বারা বেনজোয়িক অ্যাসিডে বিজারিত হয়। ফলে শত জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটে এবং শেষে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। এই বেনজোয়িক অ্যাসিড, বোঝা গেছে? ফলে এটাকে বায়বীয় জারণ আমরা বলে থাকি, বেনজোয়িক অ্যাসিড। মনে রাখবে, এক্ষেত্রে বোঝা গেছে কথাটা? এই জায়গাটা থেকে মনে রাখবে, এই যে বেনজোয়িক অ্যাসিড এবং পারবেনজোয়িক অ্যাসিড যে উৎপন্ন হলো, নোটবুক দিয়ে জায়গাটা মনে রাখবে যে বেনজোয়িক অ্যাসিড এবং পারবেনজোয়িক অ্যাসিড, বেনজোয়িক ও পারবেনজোয়িক, এই বেনজোয়িক ও পারবেনজোয়িক অ্যাসিড কি হয় বলো তো? এই দুটো
বেঞ্জালডেহাইড বোতলের যে ছিপি আছে সেই ছিপিতে কিন্তু এরা কেলাস আকারের জমা হয়, ছিপিতে মনে থাকবে, বেঞ্জালডেহাইড পূর্ণ বোতলের ছিপিতে এরা কেলাস আকারে জমা হয়, কেলাস আকার, সাদা কেলাস আকার পদার্থ। বোঝা গেছে কথাটা? বোঝাতে পেরেছি তো? বায়বীয় জারণের ফলে যে বেনজোয়িক অ্যাসিড এবং পারবেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হলো, এরা কেলাস আকার পদার্থ বেঞ্জালডিহাইড পূর্ণ বোতলের ছিপিতে এরা জমে থাকে। সেই জন্য এইটাকে বন্ধ করার জন্য, বায়বীয় জারণটাকে আমরা বন্ধ করার জন্য কি করি, বায়ু নিরুদ্ধভাবে বোতলটাকে বায়ু নিরুদ্ধভাবে কী করা হয়, বন্ধ করা হয়। মনে থাকবে, যাতে বাতাস না ঢুকতে পারে। আর অল্প হাইড্রোকুইনন জাতীয় পদার্থ মিশিয়ে দেওয়া হয়, হাইড্রোকুইনন। তাহলে কী হয় বলো তো, এই যে বেনজোয়িক অ্যাসিড এবং পারবেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হওয়ার হারটা হ্রাস পায়। বোঝা গেছে? আমরা দেখব বেঞ্জালডিহাইডের বিজারণ ক্রিয়া, অ্যালডিহাইডের বিজারণ ক্রিয়া। অ্যালডিহাইডের বিজারণ ক্রিয়া অর্থাৎ মৃদু জারণ, অ্যালডিহাইডের বিজারণ ক্রিয়া, অথবা এটাকে আমরা কি বলতে পারি, এই যে মৃদু জারক পদার্থ দ্বারা জারণ, অ্যালডিহাইডের বিজারণ ক্রিয়া। অ্যালডিহাইডের বিজারণ ক্রিয়া পড়তে গেলে তিনটা বিকারক সম্পর্কে একটা ধারণা তৈরি করতে হবে। তিনটা বিকারক, ঠিক আছে? ওরকমের তিনটা বিকারের মধ্যে একটা হলো টলেন্স বিকারক, টলেন্স বিকারক। টলেন্স বিকারক মনে রাখবে, অ্যামোনিয়াকেল AgNO3 দ্রবণকে বলা হয় টলেন্স বিকারক। আজকে থেকে মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট একটা বিকারক। অ্যামোনিয়াকেল সিলভার নাইট্রেট দ্রবণকে বলা হয় টলেন্স বিকারক। আর এই টলেন্স বিকারকের সংকেত হলো Ag, একটা জটিল যৌগ, OH-, ঠিক আছে? এই হলো। এবং টলেন্স বিকারক আর একটা বিকারক আছে ফেলিং বিকারক, ফেলিং দ্রবণ বা ফেলিং বিকারক। এটা কি বলতো, ফেলিং দু রকম হয়, ফেলিং A আর B। ফেলিং A কি কপার সালফেটের জলীয় দ্রবণ, কপার সালফেটের জলীয় দ্রবণ। আর ফেলিং B হলো রচেলি সল্ট, রচেলি সল্টের ক্ষারীয় দ্রবণ। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট। টলেন্স বিকারক, ফেলিং বিকারক খুব ইম্পর্টেন্ট অর্গানিক কেমিস্ট্রির জন্য। বিকারক দুটার পরিচিতি মনে রাখবে, এবং এই দুটোর সমমোলার মিশ্রণকে মনে থাকবে, সমমোলার মিশ্রণ, সেটা কি গাঢ় নীল দ্রবণ, এইটাকে বলা হয় ফেলিং দ্রবণ। বোঝা গেছে? তাহলে ফেলিং দ্রবণ দু ধরনের পদার্থ নিয়ে তৈরি, ফেলিং A এবং ফেলিং B। ফেলিং A হলো কপার সালফেটের জলীয় দ্রবণ, ফেলিং B হলো রচেলি সল্টের ক্ষারীয় দ্রবণ। দুটো সমমোলার মিশ্রণ যেটা গাঢ় নীল দ্রবণ, তাকে বলা হয় ফেলিং দ্রবণ, যার সংক্ষিপ্ত সংকেত যেটা, সেটা হলো CuO। মনে থাকবে? এছাড়াও আর একটা দ্রবণ আছে বেনেডিক্ট দ্রবণ, বেনেডিক্ট দ্রবণ আছে, মনে থাকবে। তো এই তিনটা দ্রবণ আমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা এই তিনটা দ্রবণের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া, অ্যালডিহাইড কী করে বিজারণ ধর্ম দেখায়, মনে থাকবে তো? অ্যালডিহাইডের প্রথমে আমরা টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া দেখব। যেমন মনে করো CH3, বোঝা যাচ্ছে বিক্রিয়াগুলো। প্রথমে আমরা জারণ বিক্রিয়া পড়লাম, এবার আমরা পড়ছি অ্যালডিহাইডের বিজারণ ক্রিয়া। তো অ্যালডিহাইড কী করে? অ্যালডিহাইড এই টলেন্স বিকারককে বিজারিত করে, মনে থাকবে। টলেন্স যেহেতু সংক্ষিপ্ত আকারে লিখছি, সেই জন্য বানান করে লিখবে এখানে টলেন্স। তাহলে অ্যালডিহাইড টলেন্স বিকারককে ধাতব সিলভারে বিজারিত করে আর নিজেরা জারিত হয়, মনে থাকবে।
নিজেরা অ্যাসিডে জারিত হয়। এটা হলো কালো বা ধূসর বর্ণের, কালো বা ধূসর বর্ণের, ধূসর বা কালো, মনে থাকবে। তাহলে এই হলো টলেন্স বিকারকের সঙ্গে অ্যালডিহাইডের বিক্রিয়া, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের বিক্রিয়া ঘটালে এই ধূসর বা কালো বর্ণের সিলভারের অধক্ষেপ পড়বে এবং অ্যাসিড উৎপন্ন হবে। কোনো অসুবিধা নেই বুঝতে, মনে থাকবে। যেমন আরেকটা বিক্রিয়া দিই, বেনজালডিহাইড। বেনজালডিহাইডের সাথে যদি টলেন্স বিকারকের বিক্রিয়া ঘটানো যায় তাহলে কি হবে বলো তো? বেনজালডিহাইডের সাথে টলেন্স বিকারের বিক্রিয়া ঘটালে বেনজালডিহাইড টলেন্স বিকারককে ধাতব সিলভারে বিজারিত করে দিবে, ধূসর বা কালো বর্ণের, এবং নিজে বেনজোয়িক অ্যাসিডে জারিত হবে। এই বেনজোয়িক অ্যাসিডে জারিত হবে। আমরা যদি কিটোনের সঙ্গে বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে? এর সাথে যদি সিলভার অক্সাইডের বিক্রিয়া ঘটাই, বুঝে গেছে, তাহলে কিন্তু বিক্রিয়া হবে না। অর্থাৎ এই কিটোনের সাথে কিটোনের সাথে কিন্তু টলেন্স বিকারকের বিক্রিয়া হয় না। ভীষণ ইম্পর্টেন্ট কথা, মনে থাকবে। আমরা দেখলাম এটা টলেন্স বিকারকের সঙ্গে বিক্রিয়া। আমরা যদি ফেলিং দ্রবণের সঙ্গে দেখি তাহলে কি হবে? ফেলিং দ্রবণের কাকে কাকে বিজারিত করতে পারে? ফেলিং দ্রবণ যেমন CH3CHO, এর সাথে যদি ফেলিং দ্রবণকে সংক্ষেপে এটা দিয়ে লেখা হয়, যেহেতু সংক্ষিপ্ত আকারে লিখি সেই জন্য বানান করে বলে দিতে হবে। তাহলে ফেলিং দ্রবণ যদি হয়, ফেলিং দ্রবণ কি করবে? এটাকে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডে বিজারিত করবে আর নিজে অ্যাসিডে জারিত হবে, মনে থাকবে, নিজে অ্যাসিডে জারিত হবে। একই রকম যদি আমি বলি বেনজালডিহাইডের সাথে, তাহলে বিক্রিয়া কি হবে? বেনজালডিহাইডের সাথে কপার এবং ফেলিং এই বিক্রিয়াটা যদি ঘটাই তাহলে কিন্তু বিক্রিয়া হবে না। আমরা যদি কিটোনের সাথে বিক্রিয়া ঘটাই ফেলিং দ্রবণের, তাহলে কিন্তু বিক্রিয়া হবে না। ফলে ফেলিং দ্রবণ কেবলমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে, অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোন এদের সাথে কিন্তু ফেলিং দ্রবণ বিক্রিয়া করে না। একই রকম ফেলিং দ্রবণ যে ধরনের বিক্রিয়া ঘটায় একই টাইপের কিন্তু কি বেনেডিক দ্রবণও বিক্রিয়া ঘটায়। তাহলে এখান থেকে আমরা একটা সামারি করতে পারি। তো তোমরা বলতে পারবে যে এটা কি হবে? এর সাথে যদি আমি সিলভার অক্সাইডের বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে বলো তো? আমরা এই জায়গাটা থেকে একটা ছোট্ট সামারি করতে পারি মনে রাখার সুবিধার জন্য। যেমন মনে করো এটা এরকম একটা সামারি যদি মনে রাখার চেষ্টা করি, কি বলতো? এটা হলো অ্যালডিহাইড, এটা হলো কিটোন, আর এটা হলো বেনজালডিহাইড, ঠিক আছে। এটা হলো ফেলিং দ্রবণ, এটা হলো টলেন্স দ্রবণ, এটা হলো ফেলিং, এটা হলো বেনেডিক্ট, তাই না? তাহলে কী হবে বলো তো? টলেন্স বিকারক অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে, অ্যারোমেটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে, কিটোনের সঙ্গে বিক্রিয়া করে না। ওটা খুব সহজে আমরা মনে রাখতে পারি। ফেলিং কিন্তু অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে, কিটোনের সাথে বিক্রিয়া করে না, অ্যারোমেটিকের সাথে বিক্রিয়া করে না। বেনেডিক্টও তাই, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে, এদের সাথে বিক্রিয়া করে না। এইভাবে কিন্তু আমরা কি গোটা যে আলোচনাটা ছোট্ট একটা ছকের মধ্যে তুলে নিতে পারি। এবং এটা যদি মনে রাখতে পারো তাহলে আমরা কি করতে পারি? টলেন্স, ফেলিং, বেনেডিক্ট এদের সাহায্যে বিভিন্ন ধরনের অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে সহজে পার্থক্য করতে পারি। কিটোনের জারণ মনে রাখবে, কিটোনের জারণ সহজে হয় না, সেই জন্য সেক্ষেত্রে যে জারক পদার্থগুলো ব্যবহার করা হয় এই জারক পদার্থগুলো কিন্তু তীব্র হয়। যেমন K2Cr2O7 প্লাস H2,4 সালফুরিক অ্যাসিড হতে পারে, ক্ষারীয় হতে পারে, ঠিক আছে, বা ক্ষারীয় ক্যামেনোফর হতে পারে, বা গাঢ় নাইট্রিক অ্যাসিড হতে পারে। এই ধরনের তীব্র জারক পদার্থ দিয়ে কিটোনের জারণ ঘটানো হয়। মনে থাকবে কথাটা, কিটোনের জারণে তীব্র জারক পদার্থের দরকার হয়। এবং সেক্ষেত্রে মনে রাখবে কিটোনের জারণে যে কার্বন কার্বন বন্ধন বিভাজন ঘটে, মনে থাকবে। এবং কি হয়? কম কার্বনযুক্ত অ্যাসিড উৎপন্ন হয়।
এই ছোট্ট কথাগুলো মনে রাখলে অনেক সুবিধাজনক জায়গা থেকে যায়। কম কার্বনযুক্ত অ্যাসিড উৎপন্ন হবে এবং কার্বন কার্বন বন্ধন বিভাজন এমনভাবে হবে যাতে সিও গ্রুপ এই ছোট আর গ্রুপের সঙ্গে ছোট আর গ্রুপ এর সঙ্গে যুক্ত থাকে। মনে থাকবে, ছোট আর গ্রুপের সঙ্গে যুক্ত থাকে। আর এটাকে পপঅফস নিয়ম বলা হয়, পপঅফস নিয়ম। তো এই কথাটুকু মনে রাখলে কিন্তু খুব কঠিন নয়। এবার আমরা সহজে আমি যেমন দেখো কিটোন যেমন CH3 COCH3 একে যদি যে কোনো একটা জারক পদার্থ দিয়ে জারিত করি যেমন K2Cr2O7+H2SO4 তাহলে কি হবে বলো তো? এই জায়গা কেটে যাবে, যেহেতু দুটো আর গ্রুপ সমান ফলে যে কোনো জায়গায় কাটবে, ফলে কি হবে কার্বন এবং কি দুটো অ্যাসিড, এইদিকে একটা অ্যাসিড উৎপন্ন হবে, এইদিকে কার্বন সংখ্যা কাউন্ট করে করে অ্যাসিড লিখতে হয়। দেখো বাদিকে দুটো কার্বন আছে, দুটো কার্বনওয়ালা অ্যাসিড হলো, দুটো কার্বনযুক্ত অ্যাসিড হলো অ্যাসিটিক অ্যাসিড। এইদিকে একটা কার্বন আছে, একটা কার্বনযুক্ত অ্যাসিড হলো ফর্মিক অ্যাসিড, ফলে এটা তৈরি হবে। অসুবিধা কিছু না, যে কোনো কিটোন এভাবে ভাঙবে। যেমন আমরা যদি দেখি মনে করো CH3 CH2 COCH3, এক্ষেত্রে যদি আমরা একে জারিত করি K2Cr2O7+H2SO4 দিয়ে তাহলে কি হবে বলো তো? জারিত করলে এক্ষেত্রে বিভাজন জায়গা দুটো, এই জায়গাটাও বিভাজিত হতে পারে, এই জায়গাটাও। কোন জায়গাটা বিভাজিত হবে বলো তো? কোন জায়গাটা? প্রপপস বলছে যে এরকম যদি কার্বন কম বেশি থাকে তাহলে সিওটা যে আর গ্রুপটা ছোট তার দিকে যুক্ত হবে, এইভাবে বিভাজনটা হবে। মনে থাকবে কথাটা? তাহলে এইভাবে যদি বিভাজন হয় কার্বন সংখ্যা গুণে গুণে অ্যাসিড লিখবো, এদিকে দুটা কার্বন এদিকে দুটা কার্বন, ফলে দুদিকে একই অ্যাসিড তৈরি হবে বলে একবার লিখলেই হলো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হবে। এই হলো কিটোনের জারণ, খুব সহজ। তাহলে কিটোনের জারণের ক্ষেত্রে মনে রাখবে কার্বন কার্বন বন্ধন বিভাজন ঘটে এবং কম কার্বনযুক্ত অ্যাসিড উৎপন্ন হয়। আর সিও গ্রুপটা ছোট আর যেদিকে ছোট, যদি হাত প্রতিসম না হয়, আর গ্রুপটা ছোট বড় হয়, তাহলে ছোট আর গ্রুপের সঙ্গে সিও গ্রুপটা যুক্ত থাকে এবং একে এই কিটোনকে যদি জারিত করা যায় তাহলে কম কার্বনযুক্ত অ্যাসিড উৎপন্ন হয়। মনে থাকবে, কম কার্বনযুক্ত অ্যাসিড উৎপন্ন হবে। আমরা এবার কিটোনের একটা অন্য ধরনের জারণ দেখব, সেলিনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারণ। সেলিনিয়াম ডাইঅক্সাইড বেশ ইম্পর্টেন্ট, সেলিনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারণ। এটা অ্যালডিহাইড এবং কিটোন উভয় শ্রেণীর জারণ হয় এবং এই জারণটা এক্ষেত্রে মনে রাখবে যে CH3 গ্রুপটা CHOতে জারিত হয় আর CH2 গ্রুপ COতে জারিত হয়। এরা হলো এই রূপান্তর যেটা ঘটে, মনে থাকবে। আর এটা হলো সিলেক্টিভ জারণ, ভীষণ ইম্পর্টেন্ট, সিলেক্টিভ অর্থাৎ আংশিক জারণ। সিলেক্টিভ জারণ কথাটা বোঝাতে চাইছি এখানে যেটা, সেটা হলো একটা গ্রুপ জারিত হবে। যদি একাধিক একই টাইপের জায়গা অংশ থাকে তাহলে একটা গ্রুপ, এবং কার্বনিল গ্রুপে যে কার্বনিল গ্রুপ আছে এই কার্বনিল গ্রুপের পাশের কার্বন এই ঘটনাটা ঘটবে, পাশের কার্বন এ জারণটা ঘটে। মনে থাকবে কোন জায়গাটা ঘটবে? পাশের কার্বনে এই জারণ ঘটে। ঠিক আছে। আর কি? অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটানো হয়, এর উপস্থিতিতে। এই হলো সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারণ মনে রাখার, তাহলে অনেক মনে থাকবে। এই হলো ছোট্ট একটা স্টেটমেন্ট। আবার বলছি, সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা আমরা অ্যালডিহাইড এবং কিটোনকে জারিত করতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট বক্তব্য যেটা, সেটা হলো এটা সিলেক্টিভ জারণ। মনে থাকবে কথাটা, অর্থাৎ একাধিক জায়গায় জারণটা ঘটবে না, একটা নির্দিষ্ট জায়গায় জারণ ঘটবে। কোন জায়গাটাতে? সিও গ্রুপটা যে আছে কার্বনিল গ্রুপ, তার পাশের কার্বনে এই জারণটা ঘটবে। মনে থাকবে তার পাশে দুদিকে দুটো কার্বন যদি থাকে দুই দিকে কিন্তু জারণ ঘটবে না, একটা জায়গায় জারণ ঘটবে। যেমন আমরা উদাহরণটা দিলে আমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। CH3 CHO একে যদি সেলিনিয়াম ডাইঅক্সাইড দেওয়া যায় তাহলে কি হবে বলতে পারবে? সেলিনিয়াম ডাইঅক্সাইডের জারণ একটা CHO গ্রুপটা এখানে আছে, এর পাশের এই জায়গাটা জারিত হবে এবং CH3 কিসে জারিত হবে? CHOতে। তাহলে কি তৈরি হবে? এই যৌগটা তৈরি হবে, গ্লাইওক্সাল। বোঝা গেল কি না? সহজ আছে তো? বোঝা গেছে। যেমন মনে করো এই যৌগটা তাহলে কি হবে? CH3 COCH3 একে যদি সেলিনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারিত করা যায় তাহলে কি হবে? যে কোনো একটা গ্রুপ জারিত হবে, এই গ্রুপটা সিওর পাশের যে কোনো, যেহেতু সিলেক্টিভ বলেছি আংশিক বলেছি, একটা গ্রুপ জারিত হবে, তাহলে কি উৎপন্ন হবে?
CH3CO CHO, এই CH3 থাকলে CHO। বোঝা গেছে? আমরা যদি আরও ভালো ভালো উদাহরণ দিই, যেমন দেখো এটার ক্ষেত্রে তাহলে কি হবে, এটাকে যদি সেলিনিয়াম ডাইঅক্সাইড দিয়ে জারিত করা যায় তাহলে কি হবে বলো তো, কি হবে? এর দুটো অংশ আছে, এইদিকে একটা CH2 গ্রুপ আছে, এখানে একটা CH2, একটা জায়গায় কিন্তু জারণ ঘটবে, যেই জায়গাটা এই জায়গাটাতে জারণ ঘটবে, এখানে CH2 আছে, তাহলে সেই জায়গাটা কি হবে, CO হবে, ফলে এই যৌগটা উৎপন্ন হবে, এই জায়গাটা CO হয়ে যাবে। আমরা খুব সহজেই বিক্রিয়াগুলো মনে রাখতে পারি। আমার কথা বোঝা গেছে? আরও একটা যদি উদাহরণ দিই তাহলে দেখো, খুব ভালো করে মনে রাখবে, খুব ভালো বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট বিক্রিয়া, পরীক্ষায় থাকেই। যেমন দেখো দেখি, মনে করো এটা আছে COCH2, এটাকে যদি সেলিনিয়াম ডাইঅক্সাইড দেওয়া যায় তাহলে কি হবে বলতে পারবে? কি হবে, কোন জায়গাটাতে ঘটনাটা ঘটবে? এই জায়গার CH2টা CO হয়ে যাবে, ফলে কি তৈরি হবে? এই যৌগটা তৈরি হবে। এই হলো সেলিনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারণ, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তাহলে এটা একটা সিলেক্টিভ জারণ, কার্বনিল গ্রুপের পাশের কার্বনে এই জারণ ক্রিয়াটা সম্পন্ন হয়। আমরা যে সেলিনিয়াম জারণের ক্ষেত্রে দেখলাম, তাহলে তোমরা বলো তো এটার ক্ষেত্রে এই জারণটার কি হবে? CH3COCH3, একে সেলিনিয়াম ডাইঅক্সাইড দিয়ে যদি জারিত করা যায় তাহলে কি হবে বলো তো? হ্যালোফর্ন বিক্রিয়া, ভীষণ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যেটা অ্যালডিহাইড এবং কিটোন উভয় শ্রেণীর যৌগে অংশগ্রহণ করে। খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। আমরা এই হ্যালোফর্ন বিক্রিয়া সম্পর্কে একটু জেনে নিব। মনে রাখবে, যে সমস্ত যৌগের মধ্যে কিটোমিথাইল গ্রুপ থাকে, কিটোমিথাইল গ্রুপ যাদের মধ্যে থাকে, কিটোমিথাইল গ্রুপ, COCH3 গ্রুপটাকে কিটোমিথাইল গ্রুপ বলে। কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে, ঠিক আছে? শুধু থাকলে হবে না, কিটোমিথাইল গ্রুপটা কি, কিটোমিথাইল যে গ্রুপটা আছে এই গ্রুপটা মনে রাখবে, কিটোমিথাইল গ্রুপ এই কার্বন বা হাইড্রোজেনে যুক্ত থাকতে হবে, অন্য কোনো কিছুতে যুক্ত থাকলে কিন্তু হবে না, কার্বন বা হাইড্রোজেনে যুক্ত থাকতে হবে, মনে থাকবে, যুক্ত থাকতে হবে। এরা কি করবে, এরা হ্যালোজেন, মনে রাখবে, হ্যালোজেন প্লাস ক্ষারের সঙ্গে, হ্যালোজেন আর ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়ায় হ্যালোফর্ম তৈরি করে, হ্যালোফর্ম, সেই জন্য বিক্রিয়াটাকে হ্যালোফর্ম বিক্রিয়া বলে। এবং হ্যালোফর্মের সাধারণ সংকেত হলো এটা, যেখানে এটা ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হতে পারে, ফ্লোরিন হতে পারে না, কারণ ফ্লোরিন ভীষণ রাসায়নিক সক্রিয় বলে হ্যালোফর্ম তৈরি করে না, মনে থাকবে। এদের মধ্যে উদাহরণ দিয়ে একদম স্পেশালি যেটা আমরা ব্যবহার করি সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড আর আয়োডিন দিয়ে যদি বিক্রিয়াটা ঘটাই তাহলে সেক্ষেত্রে আয়োডোফর্ম তৈরি হয়, এটাকে বলা হয় আয়োডোফর্ম, মনে রাখবে আজকে থেকে। আয়োডিন হলে আয়োডোফর্ম, ঠিক আছে? আর এটা কি, হলুদ কেলাস, সেই জন্য এটা দিয়ে আমরা শনাক্ত করতে পারি, হলুদ অধক্ষেপ পড়বে, মনে থাকবে কথাটা। ফলে এটা হলুদ বর্ণের, এই বর্ণটা মনে রাখা ইম্পর্টেন্ট। এই হলো একটা পরিচিতি হ্যালোফর্ম বিক্রিয়া, সবাই কিন্তু অংশগ্রহণ করে না, মনে রাখবে কথাটা। যাদের মধ্যে কিটোমিথাইল গ্রুপ থাকবে এবং কিটোমিথাইল গ্রুপ থাকলেও হবে না, যেমন মনে করো CH3COOH, এটা কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া করবে না, কারণ এর মধ্যে CH3CO, এই যে দেখো CH3CO আছে, ঠিক আছে, কিন্তু এটা কার সাথে যুক্ত আছে, অক্সিজেনের সাথে যুক্ত আছে, ফলে এই CH3CO গ্রুপ থাকলেও কিন্তু এটা কিটোমিথাইল অংশ থাকলেও এটা হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করবে না, মনে রাখবে। সেই জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট যে এটা কার্বন বা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকতে হবে। আমরা ওইরকম উদাহরণ দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, মনে রাখবে, যেমন CH3COCH3, একে যদি হ্যালোফর্ম বিক্রিয়া, মূলত আমি যদি আয়োডিন আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া ঘটাই তাহলে কি হবে বলো তো? মনে রাখবে, এক্ষেত্রে একটা অংশ হ্যালোফর্ম হবে আর একটা অংশ অ্যাসিডের লবণ তৈরি হবে। তো এই অংশটা এই জায়গাটা থেকে হ্যালোফর্ম তৈরি হবে, একটা জায়গা থেকে হ্যালোফর্ম তৈরি হবে, আয়োডোফর্ম হলো। আর এই অংশটা কার্বন সংখ্যা অনুযায়ী অ্যাসিডের লবণ হবে, COON, যেহেতু সোডিয়াম আছে ফলে সোডিয়ামের লবণ হবে। এই হলো হ্যালোফর্ম বিক্রিয়া, এইভাবে তৈরি করতে হয়, ভালো করে দেখে নাও, ভীষণ ইম্পর্টেন্ট বিক্রিয়া।
যাদের মধ্যে কিটোমিথাইল গ্রুপ থাকবে, ক্ষার আর হ্যালোজেনের উপস্থিতিতে তারা হ্যালোফর্ম তৈরি করে। এর মধ্যে মূলত আয়োডোফর্ম বিক্রিয়াটা আমরা ব্যবহার করে থাকি, যেখানে হলুদ কি তৈরি হবে, হলুদ অধক্ষেপ তৈরি হবে। বোঝা গেছে? আমরা হ্যালোফর্ম বিক্রিয়া যদি আরও 2-1টা উদাহরণ দিই তাহলে দেখো তো কীরকম হবে, কোন অংশটা থেকে কি তৈরি হবে। যেমন COCH3 এর সাথে যদি আয়োডিন আর সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটানো যায় তাহলে হ্যালোফর্ম বিক্রিয়া হবে। তো এক্ষেত্রে কি তৈরি হবে বলতে পারবে? কোন অংশটা কি তৈরি হবে? এই যে মিথাইল অংশটা থেকে কি তৈরি হবে? মিথাইল অংশটা থেকে আয়োডোফর্ম তৈরি হবে। আর এই বড় গ্রুপটা থেকে কি তৈরি হবে? CONA। এবার এটাকে যদি অ্যাসিড দেওয়া যায় তাহলে অ্যাসিড দিয়ে আর্দ্র বিশ্লেষণ করলেই সেটা অ্যাসিড হয়ে যাবে, সেটা আর একটা পরবর্তী ধাপে আমরা অ্যাসিডে কনভার্ট করতে পারি। কিন্তু এই বিক্রিয়াটা থেকে এটা তৈরি হবে, মনে থাকবে কথাটা। এবার বলো তো যদি এটা হয় তাহলে কি হবে? CH3CHO এই হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করবে কি না বলো তো? বলতে পারবে যে এই অ্যালডিহাইডটা হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করবে কি না? কি মনে হচ্ছে করবে বলো তো এটা? তো আমরা আগেই বলেছি যে এর মধ্যে COCH3 গ্রুপ থাকলে হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করবে। যেমন দেখো CH3COH এটা হলো অ্যাসিটালডিহাইডের গঠন এবং এর মধ্যে COCH3 গ্রুপ আছে এবং সেটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে। হাইড্রোজেন বা কার্বনের সাথে যুক্ত থাকলে হ্যালোফর্ম বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে এটা হ্যালোফর্ম বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করবে। কি তৈরি হবে? তাহলে মিথাইল গ্রুপটা থেকে হ্যালোফর্মটা তৈরি হবে, আর একটা কার্বন থেকে অ্যাসিডের লবণ তৈরি হবে, ফলে এই যৌগটা উৎপন্ন হবে। ফলে একমাত্র অ্যালডিহাইড যেটা হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে সেটা হলো অ্যাসিটালডিহাইড। এই হলো হ্যালোফর্ম বিক্রিয়া। খুব ইম্পর্টেন্ট 3-4টা অপশন দিয়ে বলে এদের মধ্যে কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দিবে, কোনটা হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দিবে না। যেমন যদি বলা হয় CHO হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দিবে কি না, কিন্তু এরা হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দিবে না। যেমন CH2CHO বলতে পারবে যে এটা হ্যালোফর্ম বিক্রিয়া সাড়া দিবে কি না বলো তো? বায়ার-ভিলিগার জারণ খুব ইম্পর্ট্যান্ট একটা জারণ, মনে রাখবে এটা মূলত কিটোনের জারণ। এটা কিটোনের জারণ এবং এক্ষেত্রে এস্টার উৎপন্ন হয়। ঠিক আছে? পার অ্যাসিডের উপস্থিতিতে, পার অ্যাসিড যেমন ট্রাইফ্লোরো পার অ্যাসিড 3টা অক্সিজেন থাকবে, যেমন বেনজোইক পার অ্যাসিড ইত্যাদি অ্যাসিডের উপস্থিতিতে এই বিক্রিয়াগুলো ঘটে। খুব ভালো একটা বিক্রিয়া, ভালো করে মনে রাখার চেষ্টা করবে। আর এক্ষেত্রে মনে রাখবে যে ছোট যে আর গ্রুপ, সেই ছোট আর গ্রুপটা থেকে তৈরি হবে RCO অংশ, মনে থাকবে। আর বড় আর গ্রুপ, ছোট বড় আর গ্রুপ থেকে তৈরি হবে OR অংশ। এই হলো ছোট্ট একটা বায়ার-ভিলিগার যে জারণ আছে, জারণের স্টেটমেন্ট মনে রাখবে। এটা মূলত কিটোনের জারণ এবং এই জারণের ফলে এস্টার উৎপন্ন হয়। পার অ্যাসিডের উপস্থিতিতে জারণটা সম্পন্ন হয়। যেমন উদাহরণ দিচ্ছি দেখো, CH3COCH3 একে যদি পার অ্যাসিড দিয়ে, যেমন ট্রাইফ্লোরো পার অ্যাসিড, তাহলে কি হবে? এইখানকার একটা অক্সিজেন এসে এখানে ঢুকে যাবে। খুব সহজে আমরা লিখতে পারি COOCH3, এখানকার একটা অক্সিজেন এখানে ঢুকে গেল। তুমি যদি অন্য যৌগটা লিখতে চাও তাহলে এখানকার 2-3টা অক্সিজেন আছে না, একটা অক্সিজেন কমে যাবে, ফলে আর অন্য যৌগটাকেও আমরা লিখতে পারি। মনে থাকবে এটাকে বলা হয় বায়ার-ভিলিগার জারণ। খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। আমরা যদি আর একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, যেমন মনে করো এটা আছে COCH3, ঠিক আছে? এটাকে যদি আমি বিক্রিয়া ঘটাই, যেমন মনে করো আমি পারবেনজোইক অ্যাসিড, এক্ষেত্রে যেটা খুশি দিতে পারো, যে কোনো একটা দিতে হবে। কি হবে তাহলে? মনে রাখবে এক্ষেত্রে কি হবে? এই যে গ্রুপটা ছোট গ্রুপ, একটা অক্সিজেন এসে এখানে ঢুকে যাবে। তাহলে প্রথমে ছোট গ্রুপটা লিখতে হয়, ছোট গ্রুপটা লিখলাম, ঠিক আছে? তারপরে CO আছে, CO লিখলাম। তারপরে আর একটা অক্সিজেন এসে যে ঢুকে গেল সেটা লিখব, শেষে বলয়টা লিখব। বোঝা গেল কি না?
আমরা যদি আর একটা খুব সহজ আছে, এখানকার একটা অক্সিজেন কমে গেলে অবশিষ্ট যৌগটা কী হবে সেটা আমরা খুব সহজে লিখতে পারি। একটা অক্সিজেন কমে গেল, আমরা যদি আর একটা উদাহরণ দিই তাহলে কী হবে বলো তো। যেমন মনে করো এটা আছে CH3C, তারপরে COCH3, এটার ক্ষেত্রে যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে কী হবে, এটার ক্ষেত্রে বিক্রিয়া ঘটালে বলো তো এই গ্রুপটা ছোট, অক্সিজেন এসে ঢুকে যাবে। অক্সিজেন এসে কোথায় ঢুকবে, অক্সিজেন এসে এই জায়গাটাতে ঢুকবে। লেখার সময় কোনটা আগে লিখবো, আগে ছোট গ্রুপটা লিখবো CH3, তারপরে CO, তারপরে অক্সিজেন এসে ঢুকলো O, তারপর CH3। এই খুব সহজে আমরা লিখতে পারি, মনে থাকবে। যদি তাই হয় তাহলে তোমরা বলতে পারবে এটার ক্ষেত্রে কি হবে। এরকম যদি একটা যৌগ হয়, এই একটা যৌগ, একে যদি CF3 ট্রাইফ্লোরোপার অ্যাসিড দেওয়া যায় তাহলে কি হবে বলো তো, বিজারণ বিক্রিয়া, অ্যালডিহাইড কিটোনের বিজারণ বিক্রিয়া। আর বিজারণ বিক্রিয়া পড়তে গেলে অন্তত বিজারণের প্রকৃতি নিয়ে একটু আইডিয়া থাকা দরকার। বিজারক পদার্থের উদাহরণের সাথে সাথে তাদের আমরা সক্রিয়তাটাও একটু দেখে নিব। যেমন পরিচিত বিজারক পদার্থগুলোর মধ্যে যেমন নিকেল বা প্লাটিনাম, হাইড্রোজেন, মনে থাকবে। এবং এক্ষেত্রে মনে রাখবে যে মাধ্যমটার আর তীব্রতা মনে রাখবে। এটা কিন্তু কি করে, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বনের গ্রুপ দুটোকেই বিজারিত করবে। মনে থাকবে কথাটা, যে জায়গাটা বিজারিত করবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এরা হলো বিজারক পদার্থ। মনে থাকবে কথাটা। আবার বলছি এরা কিন্তু তীব্র, এটা এই বিজারকগুলো তীব্র এবং এরা কি করে, কার্বন কার্বন দ্বিবন্ধন এটা করে। এর মাধ্যম যেটা সেটা হলো এটা ইথার মাধ্যমে বিক্রিয়াগুলো ঘটায়। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইথার মাধ্যমে বিক্রিয়া ঘটায় এবং এটা তীব্র। এ কী করে, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বনিল গ্রুপ দুটো অংশকে বিজারিত করবে। আমরা যদি মৃদু একটা দেখি, সোডিয়াম বরোহাইড্রাইড, এটা মিথানলীয় মাধ্যমে বিক্রিয়াটা ঘটে। এ শুধু কার্বন কার্বন দ্বিবন্ধনকে বিজারিত করে। এই হলো এদের আপেক্ষিক তীব্রতা, মনে রাখবে। প্রথম কথা হলো বিজারকগুলোর পরিচিতি। ধাতু হাইড্রোজেন, এটা তীব্র বিজারক, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বনিল গ্রুপ দুটো অংশ দুটো পজিশনেই বিজারণ ঘটায়। অন্যদিকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইথার মাধ্যমে বিক্রিয়া ঘটায়, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বনিল গ্রুপ দুটো অংশকে বিজারিত করতে পারে। সোডিয়াম বরোহাইড্রাইড এটা তুলনামূলক তীব্রতা কম, মিথানলীয় মাধ্যমে এ সক্রিয়তা দেখায় এবং এ শুধু কার্বনিল গ্রুপটাকে বিজারিত করে। এই হলো আমরা একটা ধারণা তৈরি করলাম বিজারকের নাম, কোন মাধ্যমে বিক্রিয়া ঘটে এবং কোন কোন অংশগুলোকে বিজারিত করে, আপেক্ষিক আমরা সক্রিয়তা দেখলাম। এবার আমরা দেখব অ্যালডিহাইড কিটোনের বিজারণের ফলে কি উৎপন্ন হয়। মনে রাখবে অ্যালডিহাইড কিটোনে যদি অ্যালডিহাইড হয় তাহলে অ্যালডিহাইডের বিজারণের ফলে অ্যালডিহাইড কি করবে, 1 ডিগ্রি অ্যালকোহলে বিজারিত হবে। 1 ডিগ্রি প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, মনে থাকবে 1 ডিগ্রি অ্যালকোহলে বিজারিত হয়। যদি কিটোন হয় সেক্ষেত্রে মনে রাখবে, কিটোন যদি হয় কিটোন তাহলে সেক্ষেত্রে কিন্তু কি হবে, কিটোন যদি হয় তাহলে সেটাই কিন্তু সেকেন্ডারি অ্যালকোহলে জারিত হবে। সেকেন্ডারি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল, বোঝা গেছে। তাহলে অ্যালডিহাইডের জারণে কি হয়, অ্যালডিহাইডের জারণে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় আর কিটোনের জারণে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। এটা হলো এদের মূল থিমটা, এটা মনে রাখলে হয়ে গেলে। এবার আমরা যতগুলো উদাহরণ দিই না কেন, কীভাবে বিজারিত করলে অ্যালডিহাইড, একে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারিত করি তাহলে কি হবে বলো তো, এই CHO গ্রুপটা কি হবে, লেখাই আছে এখানে দেখতে পাচ্ছ। তাহলে এই যৌগটা তৈরি হবে, ফলে ইথানল উৎপন্ন হবে। এবং রূপান্তর পরবর্তী নানান প্রয়োজনে আমাদের এই কনভার্সনগুলো ভীষণ ইম্পর্টেন্ট হবে। যেমন CH3COCH3, একে যদি নিকেল হাইড্রোজেন দিয়ে বিজারিত করা যায় তাহলে কি হবে বলো তো, এই CO জায়গাটা CHOH হবে এবং প্রপানল তৈরি হবে বা প্রপান 2 অল। দেখো চেঞ্জ, যেই জায়গাটা চেঞ্জ, CHO CH2OH CO CHOH। এই হলো অ্যালডিহাইড কিটোনকে যদি আমরা বিজারিত করি। আমরা যদি আর একটা উদাহরণ দেখি, যেমন মনে করো বেনজালডিহাইড, তাহলে বেনজালডিহাইডকে বিজারিত করলে কি হবে, আমরা যে কোনো একটা মনে করো সোডিয়াম বরোহাইড্রাইড দিয়ে বিজারিত করলাম তাহলে কি হবে,
সিএইচ এর জায়গায় CH2OH হবে, অসুবিধার কিছু নেই তো। বিজারিত করলে CH এর জায়গায় CHOH হবে, CH2OH। এইভাবে বিজারণ বিক্রিয়াগুলো সংঘটিত হয়, মনে থাকবে। তবে যেটা আমি বললাম যে আপেক্ষিক তীব্রতার উপর ভিত্তি করে, তাহলে আমরা এরকম একটা বিজারণ যদি দেখি, যেমন দেখো CH3 CH দ্বিবন্ধন CH CH2OH, ঠিক আছে। এইটাকে যদি বিজারিত করা যায় তাহলে কি হবে বলো তো? একে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারিত করা যায়, আর একে যদি সোডিয়াম বড় হাইড্রাইড দিয়ে বিজারিত করা যায়, তাহলে কি হবে বলো তো? এখানে দুটো অংশ আছে, দেখতে পাচ্ছ। এটাকে যদি বিজারিত করা যায় তাহলে কি হবে? মনে রাখবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এই জায়গাটাকেও বিজারিত করবে, এই গ্রুপটাকেও বিজারিত করবে, এই গ্রুপটাকেও বিজারিত করবে। কিন্তু সোডিয়াম বড় হাইড্রাইড এই অংশটাকে বিজারিত করতে পারবে না, এই অংশটাকে শুধু বিজারিত করতে পারবে। বোঝা গেছে? এই হলো আপেক্ষিক এদের তীব্রতা। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা বিজারিত করলে কি হবে? CH3 CH2 CH2 CH2OH হবে। কিন্তু সোডিয়াম বড় হাইড্রাইড দ্বারা বিজারিত করলে দ্বিবন্ধনটাকে বিজারিত করতে পারবে না, ফলে দ্বিবন্ধনটা থেকে যাবে। বোঝা গেছে? এইভাবে আমরা এদের বিজারণ ধর্মের যে তীব্রতা আমরা এইভাবে ব্যাখ্যা করে থাকি। বোঝা গেছে? পারবে তো? আমরা এবার এদের বিজারণের ক্ষেত্রে দেখব কিছু অ্যালডিহাইড কিটোনের বিজারণ, স্পেশাল বিজারণ আমরা বলতে পারি। এরকম বিজারণ মনে রাখবে। অ্যালকেনে বিজারণ, অ্যালকেনে আমরা অ্যালডিহাইড কিটোনকে অ্যালকেনে বিজারণ ঘটাবো, এবং ভীষণ ইম্পর্টেন্ট বিজারণটা ভালো করে মনে রাখবে। আমরা স্পেশাল বিজারণও বলতে পারি, বিশেষ বিজারণও বলতে পারি। এরকম 3টা বিজারণ আছে, এবং এক্ষেত্রে কি হয় মনে রাখবে ভালো করে। এক্ষেত্রে যে অ্যালডিহাইড গ্রুপ যদি থাকে, তাহলে অ্যালডিহাইড গ্রুপটা CH3 গ্রুপে বিজারিত হবে। আর যদি কিটোন গ্রুপ থাকে, কিটোন গ্রুপ, তাহলে কিটোন গ্রুপটা কি হবে? CH2তে বিজারিত হবে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ওভারঅল যেটা ঘটে সেটা হলো যে কার্বনিল গ্রুপটা আছে, এই কার্বনিল গ্রুপটা CH2 হয়। বোঝা গেছে? CH2। তো দেখতে পাচ্ছ এখানে যদি হাইড্রোজেন থাকে তাহলে আরেকটা হাইড্রোজেন জুড়ে গিয়ে CH3 হবে, আর এখানে যদি CO থাকে, দুটোই R গ্রুপ হয়, তাহলে সেক্ষেত্রে CH হবে। এটাকেই আমি এইভাবে ভেঙে দেখালাম, আলাদা করে দিলাম। এখানে একসঙ্গে বলা হয়েছে, আমি এখানে দুটোকে আলাদা করে দিলাম। খুব ভীষণ এরকম 3টা বিক্রিয়া আছে, যার প্রথম বিক্রিয়াটার নাম ক্লিমেনসন বিজারণ। ক্লিমেনসন খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, মনে রাখবে। ক্লিমেনসন বিজারণ, অ্যালডিহাইড কিটোন সবাই এই বিজারণটা করে, এবং এই বিজারণটা ঘটানো হয় জিঙ্ক অ্যামালগাম। নাম শুনেছ? ক্লিমেনসন বিজারণ। আজকের বিক্রিয়াগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মনে থাকবে কথাটা। খুব ভালো করে ক্লাসটাকে মনে রাখার চেষ্টা করবে, ভীষণ পরীক্ষায় তো আসবেই। জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, বুঝে গেছে? জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দ্বারা বিজারণটা ঘটানো হয়। আর আমি এখানে তো লেখাই আছে, খুব সহজে আমরা বলে দিতে পারি কি তৈরি হবে। যেমন CHO, বলো তো, একে যদি জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl দেওয়া যায় তাহলে কি হবে? ক্লেমেনসন বিজারণ হবে। কি হবে? CHOর জায়গায় কি হবে? CH3, ফলে ইথেন উৎপন্ন হবে। ইথেন চেঞ্জ যেই জায়গাটা হলো, CHOর জায়গায় CH3 হলো। খুব কোনো অসুবিধার কিছু নেই তো। যেমন CH3 CO CH3, একে যদি আমি জিঙ্ক অ্যামালগাম দিই প্লাস গাঢ় HCl, তাহলে ক্লেমেনসন বিজারণ হবে কি না বলো? কি হবে এক্ষেত্রে? এই যে COর জায়গাটা কি হবে বলো তো? COর জায়গাটা CH2 হবে, বাকি যা আছে তাই থাকবে। তাহলে CH3 CH2 CH3 এই চেঞ্জ হলো, ফলে প্রোপেন তৈরি হলো। এইভাবে আমরা খুব সহজে কিন্তু বিক্রিয়াগুলো দেখতে পারি। বোঝা গেছে? খুব সহজ আছে। যেমন আরেকটা উদাহরণ যদি দিই তাহলে কি হবে বলো তো? এটার ক্ষেত্রে কি হওয়া উচিত? একে যদি জিঙ্ক অ্যামালগাম আর গাঢ় HCl দেওয়া যায়, গাঢ় HCl, তাহলে এক্ষেত্রে কি হবে বলো তো? কি হবে? ঠিক আছে, আমরা পরের আর একটা এটা হলো ক্লেমেনসন বিজারণ। আমরা আর একটা বিজারণ বিক্রিয়া দেখব, সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। নাম হলো উলফ কির্শনার বিজারণ। এরা এই 3টা বিজারণ একই টাইপের, অ্যালকেনে বিজারণ। মনে থাকবে কথাটা? উলফ কির্শনার বিজারণ। উলফ কির্শনার বিজারণ
এবং এই বিক্রিয়াটা দুটি ধাপে ঘটানো হয়, দুটি ধাপে বিক্রিয়াটা ঘটে, মনে রাখবে। প্রথম ধাপে হাইড্রোজেন দ্বারা এটা হলো প্রথম ধাপ, মনে থাকবে। প্রথম ধাপে হাইড্রোজেন দ্বারা বিক্রিয়া ঘটানো হয়, আর দ্বিতীয় ধাপে ইথিলিন গ্লাইকল আর সোডিয়াম অ্যাসিটেট বা ইথিলিন গ্লাইকল থাকবে, 180 ডিগ্রি থাকবে, প্লাস থাকবে C2Na বা KOH ইত্যাদি। এটা হলো দ্বিতীয় ধাপে বিক্রিয়া ঘটবে, এটা প্রথম ধাপে, দুটো ধাপে বিক্রিয়া ঘটবে এবং অ্যালকেনে রূপান্তর হবে। সহজ। যেমন দেখো, মনে করে এটা আছে CH3CHO, তাহলে উৎকৃষ্ণার প্রথম ধাপে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়। কি হবে? এই বিক্রিয়াটা আগের দিন আমরা পড়েছি, তাই না? তাহলে কি তৈরি হবে? CH3CH দ্বিবন্ধন NH2 হবে। এবার একে যদি মনে করো এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে C2H5ONA দিলাম, ঠিক আছে, তার সাথে ইথিলিন গ্লাইকল দিলাম, 180 ডিগ্রি C দিলাম, তাহলে মনে রাখবে এই জায়গাটা কেটে যাবে এবং এটা কি হয়ে যাবে? CH3 হয়ে যাবে। তাহলে কি তৈরি হবে? CH3। এই বোঝা গেছে? পারা যাবে তো? যেমন আরেকটা উদাহরণ যদি দিই, CH3COCH3, তাহলে বলো তো এটার ক্ষেত্রে কি হবে? উৎকৃষ্ণার বিক্রিয়া ঘটালে কি হবে? দুটা CH3 এদিকে লিখলাম, দ্বিবন্ধন NH2 হবে প্রথম ধাপে, তাই কি না বলো? এবার দ্বিতীয় ধাপে যদি এদেরকে এগুলো দেওয়া যায় C2H5ONA ইথিলিন গ্লাইকল, যেমন ইথিলিন গ্লাইকলের সংকেত হলো CH2OH 180 ডিগ্রি যদি দেওয়া যায়, তাহলে কী হবে? এই জায়গাটা কেটে যাবে, আর এই জায়গাটা কী তৈরি হবে? CH2 তৈরি হবে। ফলে যেটা উৎপন্ন হবে CH3CH2CH2। বোঝা গেছে? এই হলো উৎকৃষ্ণা, যেখানে COCHO গ্রুপটা CH3 হয় আর CO গ্রুপটা CH2 হয়। খুব ভালো একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া উৎকৃষ্ণার বিজারণ। আর একটা বিজারণ আছে যেখানে আবার একই ধরনের অ্যালকেনে রূপান্তরিত হয়। ফলে এখানে তিনটা বিজারণ আছে, মনে রাখবে তিনটা বিজারণ। এক্ষেত্রে লাল ফসফরাস HI, লাল ফসফরাস আর HI দ্বারা যদি বিজারিত করা যায়, তাহলে উৎকৃষ্ণার বিজারণ বা ক্লেমেনসন বিজারণের মতনই বিজারণটা ঘটবে। আর এই তিনটা বিজারণকে একসঙ্গে আমরা বলি অ্যালকেনে বিজারণ। যেমন CH3CHO, একে যদি লাল ফসফরাস আর HI দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে? CH3-তে বিজারিত হবে। বিজারণটা তো আমরা অংশটা তো বুঝে গেছি, যেই জায়গাটা বিজারিত হয়ে বুঝে গেছি। যেমন CH3COCH3, একে যদি লাল ফসফরাস আর HI দেওয়া যায়, তাহলে কি হবে বলো তো? এই যে CO গ্রুপটা কি হবে বলো? CO গ্রুপটা কিসে বিজারিত হয়? ঠিক বলেছ, CH2-তে বিজারিত হয়, CH2-তে। বোঝা গেছে? এই হলো অ্যালকেনে বিজারণ। আমরা তিনটা বিজারণ দেখলাম, উৎকৃষ্ণার বিজারণ, ক্লেমেনসন বিজারণ আর লাল ফসফরাস HI। যে তিনটা বিজারণে আমরা অ্যালডিহাইড কিটোনকে অ্যালকেনে বিজারিত করতে পারি। মেরুইন পেন্ডর্ফ ভার্লে বিজারণ, সংক্ষেপে একে MPV বিজারণ বলা হয়। খুব ভালো একটা বিজারণ, মনে রাখবে। মেরুইন পেন্ডর্ফ ভার্লে বিজারণ, MPV নামে বেশি পরিচিত, মনে রাখবে। এটা মূলত কিটোনের বিজারণ, মূলত কিটোনের বিক্রিয়া। এটা মনে থাকবে কথা, মূলত অ্যালডিহাইডের ক্ষেত্রে প্রযোজ্য হলো মূলত কিটোনের এই বিক্রিয়াটা ঘটানো হয়। এবং এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি হয়? 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়, 2 ডিগ্রি অ্যালকোহল। এই বিক্রিয়ার মাধ্যমে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয় এবং চেঞ্জ যেটা হয় সেটা মনে রাখবে যে CO গ্রুপটা সেক্ষেত্রে কি হয়? CHOH-এ পরিণত হয়। আর আইসোপ্রোপানল মাধ্যমে বিক্রিয়াটা ঘটানো হয়, আইসোপ্রোপানল, মনে থাকবে কথাটা। সেই সঙ্গে মনে রাখবে অ্যালুমিনিয়াম আইসোপ্রপক্সাইড
অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইডের সঙ্গে, এই একটা হলো স্টেটমেন্ট। এমপিভি যে বিজারণটা আছে বলতে পারবে নিশ্চয়ই, এমপিভি বিজারণ মূলত এটা কিটোন অংশগ্রহণ করে, এক্ষেত্রে সেকেন্ডারি অ্যালকোহল উৎপন্ন হয়। চেঞ্জ যেটা হয় সেটা হলো সিওর জায়গায় CH-OH হবে। আর আইসোপ্রোপানল মাধ্যমে বিক্রিয়াটা ঘটানো হয় অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইডের উপস্থিতিতে। খুব সহজ, যেমন দেখো সব স্টেটমেন্ট ওখানে লেখা থাকলো। এবার আমরা এর অ্যাপ্লিকেশন দেখব। যেমন এটা, এর সাথে যদি অ্যালুমিনিয়াম আইসোপ্রোপক্সাইডের সংকেত হলো CH3 CHO, সংকেতগুলো একটু মনে রাখবে। আইসোপ্রোপানল মাধ্যমে যদি বিক্রিয়াটা ঘটানো যায়, ঠিক আছে, তাহলে শুধু চেঞ্জ যেটা হবে সিওর জায়গায় কী হবে CH-OH হবে, ফলে লিখতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এই চেঞ্জ জায়গাটুকু হবে এবং এই বিক্রিয়াটাকে বলা হয় এমপিভি বিজারণ। আমরা যদি আরেকটা উদাহরণ নিই, COCH3 একে যদি বিজারণটা ঘটাই তাহলে কি হবে, বোঝা যাচ্ছে তো? খুব সহজ আছে। কি হবে, শুধু যে জায়গাটা আছে সিওর জায়গায় CH-OH হবে, CH-OH এই যৌগ তৈরি হবে। এই বিক্রিয়াটার সুবিধা কি বলো তো, এই বিক্রিয়াটাতে কার্বন কার্বন দ্বিবন্ধন আক্রান্ত হয় না, মনে থাকবে, আক্রান্ত হয় না, ঠিক আছে। তাহলে সুবিধাটা কি, ওইরকম একটা বিক্রিয়া দিচ্ছি, দেখো এই যে বিক্রিয়াটা আছে, বোঝা গেছে? মনে করো এই বিক্রিয়াটা এখানে এটা আছে, এখানে একটা দ্বিবন্ধন আছে, তাহলে একে যদি এই বিক্রিয়াটা ঘটাই তাহলে কি হবে, বুঝতে পারছো তো? খুব সহজ আছে, কিন্তু না পড়লে সহজ পড়াও কঠিন হয়ে যাবে। ফলে ভালো করে ক্লাসগুলো ফলো করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। যদি হয় তাহলে কি হবে বলো তো, এই জায়গাটা কিন্তু আক্রমণ করবে না। ফলে এইখানে কি আছে ভালো করে মনে রাখবে, এখানে CO আছে, CO জায়গাটা CH-OH লিখবো, বাকি যা আছে তাই থাকবে। এই যে CO জায়গাটা কি লিখবো, CH-OH, এই বোঝা গেছে না? তাহলে চেঞ্জ যেই জায়গাটুকু হলো এই জায়গাটুকু রেখে দিলাম, এই জায়গাটা সিওর জায়গায় CH-OH হলো, এটাকে বলা হয় মেরুন পেন্ড্রো-ভার্লে বিজারণ। পারবে তো? এই ধরনের বিক্রিয়া যদি পরীক্ষায় আসে পারা যাবে। আমরা তারপরে দেখব হ্যালোজেনের সঙ্গে অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া। হ্যালোজেনের সঙ্গে তো মনে রাখবে, হ্যালোজেনের সঙ্গে অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া এই আলফা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয় এবং বিক্রিয়া শর্তের উপর নির্ভর করে। যেমন CH3 CHO, একে যদি ক্লোরিন গ্যাসের সঙ্গে বিক্রিয়া ঘটানো যায় তাহলে কী হবে বলো তো, এই আলফা হাইড্রোজেনগুলো প্রতিস্থাপিত হবে, ফলে CCl3 CHO হবে, এর নাম ক্লোরাল। বুঝা গেছে আমার কথাটা? তাহলে আলফা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। অন্যদিকে যদি কিটোনের সঙ্গে বিক্রিয়া ঘটাই, কিটোনের সাথে যদি বিক্রিয়া ঘটানো যায় তাহলে কিটোনেরা ভিন্ন ভিন্ন সংখ্যক আলফা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। যেমন Cl2 তৈরি হবে, CH3CO CH2Cl ইত্যাদি তৈরি হবে। এই হলো কিটোনের ক্ষেত্রে বিক্রিয়া। এইভাবে এরা কি করে, হ্যালোজেনের সাথে অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া হয়। বোঝা গেছে? তাহলে আজকের আলোচনায় আমরা কি পেলাম, বেশ কিছু নতুন বিক্রিয়া পেলাম। ভালো লাগলো তো? ক্লাসটা ইন্টারেস্টিং বটে, নতুন বিক্রিয়া শিখলাম, তাই কিনা বলো? ভালো করে মনে রাখবে, আমরা বিজারণ বিক্রিয়া দেখলাম, জারণ বিক্রিয়া দেখলাম, সেই সঙ্গে আংশিক জারণ, আংশিক বিজারণ, কিছু নাম বিক্রিয়া আলাদা করে পেলাম। আমার তো মনে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, বেশ নতুন বিক্রিয়া আমরা আজকে শিখলাম। আমি তো বোঝাবার চেষ্টা করেছি, তোমরা ভালো করে বুঝবে এবং বিক্রিয়াগুলো সম্পর্কে একটা সলিড ধারণা তৈরি হবে, এই প্রত্যাশাই রাখছি।